ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ভারতীয় মোবাইল সিমের অবাধ ব্যবহার, চোরাচালান সহ বাড়ছে নানা অপরাধ। দেশীয় নেটওয়ার্ক না থাকায় কারণ দাবি ব্যবহারকারীদের। সুপেয় পানির সংকট, দৈনিক ৬০ কোটি লিটার পরিশোধনে নতুন প্রকল্পের কথা ভাবছে চট্টগ্রাম ওয়াসা। আবাসিকের পাশাপাশি শিল্পাঞ্চলেও সরবরাহের আশা। ভয়াবহ আগুনে সাজেক যেন বিরান ভূমি, রিসোর্ট হোটেল মোটেলে নেই পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা। অভিযোগ বাসিন্দাদের, নির্দেশ না মানলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। এবং জাতিসংঘ মহাসচিবের সফর ঘিরে মিয়ানমারে ফেরার স্বপ্ন দেখছেন রোহিঙ্গারা। গুরুত্ব পাবে প্রত্যাবাসন ইস্যু, বলছে কমিশন। খাদ্য সহায়তা ইস্যুতে জটিলতা কাটার প্রত্যাশা। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়। থাকছি সপ্তাহে ৭ দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে চট্টগ্রাম বিভাগ, সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। বাংলাদেশি নাগরিক, ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকার বাসিন্দা, অথচ ব্যবহার করেন ভারতীয় মোবাইল কোম্পানির সিম কার্ড। দেশীয় মোবাইল কোম্পানির নেটওয়ার্ক না থাকায় সীমান্তবর্তী গ্রামগুলোতে অবাধে ব্যবহার হচ্ছে এসব সিম। এতে রাজস্ব হারাচ্ছে সরকার, বাড়ছে চোরাচালান সহ নানা অপরাধ। সচেতন মহল বলছে, দুই দেশের অপরাধী চক্র এই সিমের মাধ্যমে যোগাযোগ রক্ষা করে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিজেপি ও জেলা প্রশাসনের। হৃদয় পালের ক্যামেরায় উজ্জ্বল চক্রবর্তী রিপোর্ট। সীমান্তবর্তী অঞ্চলের বাজারগুলোতে স্মার্টফোন নিয়ে প্রতিদিন তরুণদের আড্ডা বেশ জমজমাট। তবে তাদের মোবাইলে নেই দেশীয় ফোন কোম্পানির কোনো সিম কার্ড। ব্যবহার করছেন ভারতীয় এয়ারটেল, জিও, ভোডাফোন, রিলায়েন্স, এয়ারসেল, টেলিনর সহ দেশটির বিভিন্ন কোম্পানির ইন্টারনেট। ভারতীয় সিমের অবাধ ব্যবহারে ব্রাহ্মণবাড়িয়ার কসবা, আখাউড়া ও বিজয়নগরের সীমান্তবর্তী গ্রামগুলোতে দুদেশের চোরাকারবারি ও পাচারকারীরা মোবাইলে নিয়মিত যোগাযোগ রক্ষা করে। এতে সীমান্ত অঞ্চলে বাড়ছে অপরাধ প্রবণতা। অন্য কারোর সাথে যোগাযোগ করতে পারে না, যার কারণে আমরা বিদেশি সিম চালাইতে হয়, ইন্ডিয়ান সিম। বাংলাদেশি সিম পাইতাম, নেট ক্লিয়ার পাইতাম, তাহলে ভারতের সিম আমরা ব্যবহার করতে হয় না। তবে সচেতন নাগরিকরা বিষয়টিকে রাষ্ট্রের জন্য অত্যন্ত স্পর্শকাতর উল্লেখ করে এ ব্যাপারে দ্রুত সরকারি হস্তক্ষেপ কামনা করেন। যদি কোনো অপরাধ সংঘটিত হয় তখন আমাদের আইনশৃঙ্খলা বাহিনী ওইসব অপরাধীকে ট্রেস করতে পারে না, যেহেতু বাংলাদেশের কোনো নেটওয়ার্ক ওইখানে সক্রিয় নয়। বিজিবি ও জেলা প্রশাসন বলছে, বিষয়টি নিয়ে দেশীয় মোবাইল অপারেটর কোম্পানিগুলোর সঙ্গে কথা বলে পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সীমান্তে অপরাধ দমনে তৎপরতা বাড়ানো হবে। বিভিন্ন নেটওয়ার্ক যারা আছে তাদেরকে আমরা বলেছি যে এদিককার নেটওয়ার্কটা ইমপ্রুভ করার জন্য, যেন আমাদের পার্শ্ববর্তী এই ধরনের ইনসিডেন্ট না হয় ভবিষ্যতে। আমরা বিটিএসের সাথে কথা বলে এবং কনসার্ন যে মিনিস্ট্রি আছে তাদের সাথে কথা বলে একটা কি পদক্ষেপ নেওয়া যায় সেই বিষয়ে আলোচনা করবো আর কি। স্থানীয়দের তথ্য মতে সীমান্তবর্তী কসবা, আখাউড়া ও বিজয়নগরে ৭৩ কিলোমিটার অংশে অর্ধলক্ষাধিক ভারতীয় মোবাইল সিম ব্যবহার হচ্ছে। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। শুষ্ক মৌসুমের সংকট কাটাতে এবং ভবিষ্যতে চাহিদা মেটাতে দৈনিক ৬০ কোটি লিটার পানি পরিশোধনের ক্ষমতার নতুন প্রকল্প নিতে চায় চট্টগ্রাম ওয়াসা। ৩ ধাপে বাস্তবায়ন হবে জানিয়ে সংস্থাটির নীতি নির্ধারকরা বলেছেন, সম্প্রসারিত নগরায়নে সুপেয় পানির চাহিদা মেটানোর পাশাপাশি যোগান বাড়বে শিল্পাঞ্চলেও। এক্ষেত্রে বিদ্যমান হাজার কোটি টাকার প্রকল্পগুলোতে সিস্টেম লসের নামে পানির অপচয় নিয়ে প্রশ্ন ক্যাবের। একই সঙ্গে নদী থেকে প্রতিদিন বিপুল পরিমাণ পানি নিলে জীববৈচিত্র্য ক্ষতি হবে কিনা তা আগে নিশ্চিত করার তাগিদ বিশেষজ্ঞদের। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। প্রায় ৭০ লাখ বাসিন্দার বন্দরনগরী চট্টগ্রামে পানি সরবরাহকারী একমাত্র প্রতিষ্ঠান চট্টগ্রাম ওয়াসার উৎপাদন সক্ষমতা দৈনিক ৫০ কোটি লিটার, কিন্তু বিপরীতে চাহিদা রয়েছে ৫৮ কোটি লিটার, যা শুষ্ক মৌসুমে আরও বেড়ে যায়। একই সঙ্গে দেখা দেয় লবণাক্ততা, ফলে প্রকল্পগুলোর পানি উৎপাদন ক্ষমতা আরও কমে যায়। এতে তীব্র সংকটে পড়ে নগরীর লাখ লাখ মানুষ। এ অবস্থায় কর্ণফুলী নদীকে ঘিরে দৈনিক ৬৩ কোটি লিটার পানি উৎপাদনের একটি বড় প্রকল্প নিতে যাচ্ছে চট্টগ্রাম ওয়াসা। ৩ ধাপে প্রকল্পটি বাস্তবায়নের পর ওয়াসার পানি উৎপাদন দাঁড়াবে দৈনিক ১৩২ কোটি লিটার। কর্ণফুলীর দক্ষিণ তীরে যে অংশে সারা বছর প্রবাহ ভালো থাকে তেমন স্থান থেকে প্রকল্পের পানি সরবরাহ করা হবে। প্রকল্পটি বাস্তবায়ন হলে নগরীতে দীর্ঘমেয়াদী পানির বর্ধিত চাহিদা মেটানো সম্ভব হবে বলে বলছেন ওয়াসা কর্তৃপক্ষ। ক্রমবর্ধমান জনগোষ্ঠীর এই যে চাহিদা, সুপেয় পানির চাহিদা, ইন্ডাস্ট্রিয়াল যে ওয়াটার, সেটার চাহিদা পূরণের জন্য চট্টগ্রাম ওয়াসাকে তার ক্যাপাসিটি বাড়াতেই হবে এবং প্রতি বছরে ২০ মিলিয়ন লিটার দৈনিক। এই হিসেবে আমরা ৩ ফেজে হয়তো এটা চেষ্টা করব যে ক্রমবর্ধমান চাহিদা ক্রমান্বয়ে বাড়বে
সেই চাহিদাটা যেন চট্টগ্রাম ওয়াসা পূরণ করতে পারে। কর্ণফুলী এবং হালদা এই দুই নদী থেকে মূলত চট্টগ্রাম ওয়াসার পানি শোধনাগারগুলো যোগান এসে থাকে। তবে সম্প্রতি এই দুই নদী তলদেশ ভরাট হয়ে যাওয়ায় সুপেয় পানির সংকটে সংস্থাটি। এক্ষেত্রে ওয়াসার নতুন প্রকল্প কর্ণফুলী থেকে দৈনিক 60 কোটি লিটার পানি উত্তোলন করলে তা কর্ণফুলী নদীর জীববৈচিত্র্য এবং বাস্তুতন্ত্রে কোনো নেতিবাচক প্রভাব পড়বে কিনা তা যাচাই বাছাই করে এই প্রকল্পে এগুনে উচিত বলে অভিমত বিশেষজ্ঞদের। প্রায় 60 কোটি লিটার যদি পানি তোলা হয় তাহলে এই পানি কোত্থেকে আসবে? এই পানি অবশ্য সাগর থেকে আসবে। সাগর থেকে আসলে এদিকে আগাগোড়া স্যালাইন ওয়াটার হয়ে যাবে। স্যালাইন ওয়াটার ভর্তি হয়ে গেলে আমাদের স্বাদু পানি যেটা ফ্রেশ ওয়াটার সেটা আমরা পাবো না। একই সাথে জীববৈচিত্র্য যেগুলো আছে কর্ণফুলী এবং হালদা নদীতে সেগুলো কিন্তু ডেস্ট্রয় হয়ে যাবে। তবে বিদ্যমান হাজার হাজার কোটি টাকার প্রকল্পগুলোতেই যেখানে প্রতিদিন গড়ে সিস্টেম লসের নামে 9 কোটি লিটার পানি অপচয় হচ্ছে, সেখানে নতুন প্রকল্প গ্রহণ নিয়ে প্রশ্ন ক্যাবের। যে সিস্টেম লসগুলি আছে এটা কেন হচ্ছে, এটা বন্ধ করে যদি সমাধান করা যায় তাহলে তো নতুন প্রকল্পের প্রয়োজন পড়ে না। তো শুধুমাত্র প্রকল্প নিলে আমাদের যারা ওয়াসার কর্মকর্তারা আছেন, বোর্ডে যারা আছেন তাদের সুবিধা হতে পারে, কিন্তু এটার দায়ভার আবার কিন্তু ভোক্তার গাড়ে পড়বে। বর্তমানে চট্টগ্রাম ওয়াসার গ্রাহক সংখ্যা প্রায় ৭৮,০০০। এর মধ্যে ১২% অনাবাসিক আর ৭৮% আবাসিক গ্রাহক রয়েছে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। এ নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে চট্টগ্রামের কাজের দেউরিতে আছেন সহকর্মী কমল দেব। তার সঙ্গে যুক্ত হচ্ছে নদী গবেষক ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি কমলের কাছে। বন্দরনগরীতে পানি সরবরাহ চট্টগ্রাম ওয়াসা এখনো হালদা এবং কর্ণফুলী নদী নির্ভর হয়ে পড়ছে। আর এতে কর্ণফুলী এবং হালদা কী ধরনের প্রতিক্রিয়া পড়ছে সেটি নিয়ে আলোচনা করব। আলোচনায় যোগ দিয়েছেন বিশিষ্ট হালদা নদী গবেষক ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম। শফিক, আপনার স্বাগত জানাচ্ছি। আপনার তো গবেষণায় ছিল হালদা নদী, এখন আপনার কাছে জানতে চাইব চট্টগ্রাম ওয়াসা যে হালদা এবং কর্ণফুলী বেশ পানি প্রকল্পগুলি করছে, এতে হালদা কিংবা কর্ণফুলীতে কোনো প্রভাব পড়ছে কিনা? হ্যাঁ, অবশ্যই এটার প্রভাব হালদা এবং কর্ণফুলীতে পড়বে, কারণ আমরা জানি কর্ণফুলী হচ্ছে হালদার একটি শাখা নদী। এখান থেকে যদি আপনার কর্ণফুলীতে যদি ইম্প্যাক্টটা পড়ে তাহলে সেই ইম্প্যাক্টটা অবভিয়াসলি এটা হালদা নদীতে অবশ্যই পড়বে। মানে কী ধরনের প্রতিক্রিয়া? এক্ষেত্রে কি জীববৈচিত্র্য কোনো সংকট? আপনারা জানেন যে হালদা একটি বিশেষ নদী, এবং এতে কোন জীববৈচিত্র্য সংকটে পড়ার কোনো শঙ্কা আছে কিনা? হ্যাঁ, আমরা জানি হালদা হচ্ছে বাংলাদেশের একমাত্র নদী যেই নদী থেকে প্রতি বছর স্পনিং সময়ে মেজর কার্বের আপনার নিষিক্ত যে ডিম্বাণুগুলো সেটি সংগ্রহ করা হয়, এবং এটা বাংলাদেশের একটা হেরিটেজ, সেটাকে অবশ্যই আমাদেরকে রক্ষা করতে হবে। যেমন ধরেন আপনার কর্ণফুলী নদী থেকে যদি আমরা অতিরিক্ত পরিমাণে যদি পানি উত্তোলন করি তাহলে সেক্ষেত্রে দেখা যাবে আপনার সাগরের যে লবণাক্ত যে পানিগুলো আছে সেই পানিগুলো সহজে আপনার কিন্তু হালদা নদীতে পড়বে, হালদা নদীতে প্রবেশ করে বিভিন্ন যে স্পনিং যে গ্রাউন্ডগুলো আছে সেই গ্রাউন্ডগুলোর উপর কিন্তু ইম্প্যাক্ট পড়বে। এতে করে যেটা দেখা যাবে আপনার বিভিন্ন অনেকগুলো হালদার অনেকগুলো মাছ আছে যেই মাছগুলো কিন্তু স্যালাইনিটি সহ্য করতে পারে না, সেই মাছগুলো মারা যাবে, এবং আপনার এতে আরও অন্যান্য যে আপনার যে হালদার যে মৎস্য সম্পদ স্পেশালি যে স্পনিং গ্রাউন্ড ধ্বংস হবে, এবং তাদের যে সামগ্রিক যে প্রজনন যে প্রক্রিয়াটা এটি অবশ্যই কি হবে, বাধাগ্রস্ত হবে। আমরা দেখেছি কয়েক বছর আগে কিন্তু যে লবণাক্ততার কারণে কিন্তু রুই মাছ ডিম পারে নাই, হালদা নদীতে ডিম পাওয়া যায়নি, কাঙ্ক্ষিত ডিম পাওয়া যায়নি। এটা কি সেটা কোনো কারণ কিনা? না, এখন যেটা দেখা যাচ্ছে আমাদের যে বিশ্বায়ন যে বৈশ্বিক যে উষ্ণতা যে বাড়তেছে সেটার দরুন আমরা দেখতেছি একটা সময় কিন্তু হালদা নদীতে আপনার উইন্টারে সামান্য পরিমাণ কিন্তু লবণাক্ততা পাওয়া যেত, কিন্তু আমরা গত বছরে দেখলাম, তার আগের বছরে দেখলাম এখন কিন্তু লবণাক্ততা কিন্তু বেড়ে যাচ্ছে, এবং সেটি কিন্তু আরও অনেক উজানের মধ্যে উঠতেছে। তাহলে অবশ্যই এটা কি, এটা আপনার বিশাল একটা ইম্প্যাক্ট হালদাতে পড়বে। তাহলে ওয়াসা এত কিছু বোঝার পরও কেন হালদা কিংবা কর্ণফুলী কেন্দ্রিক পানির প্রকল্পগুলি, এখন যদি এমনি 8 কোটি করে দুটো প্রকল্প আছে, মহরাতে প্রকল্প আছে, রাঙ্গুনিয়াতে প্রকল্প আছে, ভান্ডাল জুড়ে নতুন প্রকল্প করলো, আবারও করতে যাচ্ছে পানির প্রকল্প, সেটি হবে কিন্তু নদী কেন্দ্রিক, তাহলে এই প্রতিক্রিয়াটা কি ওয়াসা বুঝতে পারছে না? যেমন ধরেন হালদা নদীটার কিন্তু অলরেডি হালদা এখন কিন্তু আপনার বিপদের সম্মুখীন, সেই হিসেবে আমরা বলতে পারি হালদার উজানে কিন্তু একটা বুজপুরের মধ্যে একটা কিন্তু রাবার ড্যাম আছে যেটাকে আমরা হালদার জন্য একটা ক্যান্সার বলি, সেটা কিন্তু উজান থেকে কিন্তু হালদার পানি আসতেছে না। সুতরাং হালদা নদীতে পানির অন্যতম যে উৎস সেটা হচ্ছে কর্ণফুলী নদী, এবং হালদার যে শাখা যে নদীগুলো আছে সেই নদীগুলো অলরেডি কিন্তু উজান থেকে পানি আসতেছে না রাবার ড্যামের কারণে। দেখা যাচ্ছে আপনার হালদা নদীর উজানে প্রায় আপনার ওই সামারে 4 মাসের মতো কিন্তু পানি শূন্য হয়ে একদম মরুভূমির মতো থাকে। এর
ইম্প্যাক্ট পড়তেছে কিন্তু হালদা নদীতে, কারণ উজানের রাবার ড্যামের কারণে পানি আসতেছে না, যার দরুন হালদা নদীতে পানি প্রবাহ যে নাব্যতা সেটা কিন্তু কমে যাচ্ছে। এখন আমরা যদি কর্ণফুলী নদী থেকে আমরা যদি তাহলে পানি যদি তার উৎস থেকে যদি পানিগুলো নিয়ে ফেলি, তাহলে অবভিয়াসলি হালদার যে জলজ যে বাস্তুতন্ত্র সেটি কিন্তু অবশ্যই কি ধ্বংস হবে। তাহলে ওয়াসাকে বোঝাতে হবে না এখন যে প্রকল্প করতে গেলে একটা সমীক্ষা প্রয়োজন এবং তার জীববৈচিত্র্য রক্ষার জন্য কী করা প্রয়োজন, কিংবা এতে প্রতিক্রিয়াটা কী পড়বে, তাহলে ওয়াসাকে বুঝাবে এটা কে? এখন দেখেন, আমি একটা কথা বলি যে হালদার যে আপনার বন্দরনগরী চট্টগ্রামের যে পানির উৎস বলতে আপনার দুটো, একটা কর্ণফুলী নদী আর একটা হচ্ছে হালদা নদী, এবং আরও কিছু আপনার ভূ নির্মস্ত নলকূপ থেকে কিন্তু পানি উত্তোলন করে, যেটার পরিমাণ 4 কোটি লিটার। তাহলে আপনার সবচেয়ে বেশি অলমোস্ট আপনার কিন্তু 92% আপনার পানির উৎস কিন্তু হালদা এবং কর্ণফুলী। এখন আপনি দেখেন আমাদের এখানে অলরেডি ড্রাই সিজনে কিন্তু আপনার যেটা হয় কাপ্তাই লেকে কিন্তু পানির কিন্তু পরিমাণটা কমে যায়, পানির স্তর নিচে নেমে আসে। এখন আমরা বর্তমানে যেটি দেখলাম সেখানে 5টা কিন্তু বিদ্যুৎ আপনার ইউনিট আছে, যেখান থেকে প্রায় আপনার 242 মেগাওয়াট কিন্তু বিদ্যুৎ উৎপাদন হয়, কিন্তু বর্তমানে 4টা ইউনিট কিন্তু বন্ধ, একটা ইউনিট থেকে মাত্র 40 মেগাওয়াট কিন্তু বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। এজন্য যেটা হয় ওখান থেকে কিন্তু পানি আসতেছে না, পানি না আসার দরুন কিন্তু আপনার কর্ণফুলী নদীতে আপনার কি পানি প্রবাহ কমে যাচ্ছে। এখন আমার কথা হচ্ছে, মনে করেন এখন বর্তমানে বন্দরনগরীতে আপনার জনসংখ্যা হচ্ছে 70 লক্ষ। এখন আপনি ধরেন আপনি 10 বছর পরে এটা কত হবে, 10 বছর পরে এটা তো আরও বাড়বে, আপনার 20 বছর পরে আরও বাড়বে। তাহলে আপনি এখন যা পানি উত্তোলন করতেছেন, ভবিষ্যতে 10 বছর পরে এই ব্যাপক জনসংখ্যার পানির চাহিদা পূরণ করার জন্য আপনি হালদা থেকে আরও বেশি উত্তোলন করবেন, এটা কখনো কিন্তু শুধু ফসল বয়ে আনবে না। সেজন্য আমাকে বিকল্প চিন্তা করতে হবে। বিকল্প চিন্তাটা কী হবে? নগরবাসীকে তো পানি সরবরাহ করতে হবে, ওয়াসাকে বদ্ধপরিকর, তাহলে বিকল্প চিন্তা কী হতে পারে? এখন বিকল্প চিন্তা হচ্ছে আমি যেটি বললাম, আপনার মনে করেন আপনাকে মেগা প্রকল্প হাতে নিতে হবে। 50 বছর পরে 100 বছর পরে আমার সিটির জনসংখ্যা কত হবে, তাদের পানির চাহিদা কত দাঁড়াবে, সেটা কি আমি হালদা কর্ণফুলী থেকে তুলে ফেলবো? তাহলে হালদা থেকে কর্ণফুলী থেকে যখন তুলে ফেলবো তখন আমার যেটা কি হবে সেটা তো ডিজার্টে পরিণত হবে। সেজন্য আমাকে বিকল্প চিন্তা করতে হবে। আপনার বাইরের যে দেশগুলোতে আপনার ইউরোপ বলেন, আমেরিকা বলেন, যেমন সৌদি আরব, আপনার এরপরে মিডল ইস্টের মধ্যে আপনার ইউএই আছে, এরপরে আপনার চায়না আছে, আমেরিকা আছে, এরপরে আপনার ইসরায়েল আছে। এই সমস্ত দেশগুলোতে আপনার যেই কাজটি করে তারা কিন্তু হচ্ছে ডিস্যালাইনেশন ট্রিটমেন্ট প্ল্যান্ট করে, অর্থাৎ তারা সমুদ্রের পানিগুলোকে আপনাকে কি করে ওখান থেকে ডিস্যালাইনেশন করে সেই পানিগুলোকে শুকিয়ে পানি করে আপনাকে কি সাপ্লাই করা হচ্ছে। সুতরাং আমাদেরকে ওই জিনিসটা চিন্তা করতে হবে। আপনি এখন আপনার ওয়াসা বর্তমানে আপনার প্রতিদিন তুলতেছে মনে করেন 50 কোটি লিটার, কিন্তু আমার 10 বছর 100 বছর পরে বা 20 বছর পরে আমার এই চাহিদা অনেক বেশি হয়ে যাবে। সেজন্য আমাকে মেগা প্রকল্প হিসেবে আমাদেরকে চিন্তা করতে হবে ডিস্যালাইনেশন ট্রিটমেন্ট প্ল্যান, যেটার মাধ্যমে আমরা প্রতিদিন মিলিয়ন কোটি লিটার আমরা কি সহজেই পানি আমরা তুলতে পারবো, যেহেতু আমাদের সাগর হচ্ছে আমাদের একদম কাছেই। তাহলে এই ওয়াসা যদি এই প্রকল্পটা এখন নিতে না পারে, আপনারা কেন ওয়াসাকে প্রেশার ক্রিয়েট করছেন না যে হালদা বাঁচাতে গেলে, কর্ণফুলী বাঁচাতে গেলে তাদের এই প্রকল্পগুলি দূরে সরে আসতে হবে? আপনি যেমনটা আপনি একটু আগে বললেন, একটা প্রকল্প যখন আপনি হাতে নেবেন সেটার অবশ্যই এটার আগে আপনার একটা সার্ভে করতে হবে, বিশেষজ্ঞ টিমের সাথে আপনার বুঝতে হবে যে এখান থেকে আমি যদি পানি উত্তোলন করি তাহলে সেখানে আমার জলজ বাস্তুতন্ত্রের কী ইম্প্যাক্টটা পড়বে। এটা যেহেতু আমাদের হালদা একটা হেরিটেজ, ওয়ার্ল্ডে আমাদের গর্ব করার মতো বিষয়, এটা যদি আমাদের হারিয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু আর সেটাকে রিভাইভ করতে পারবো না। এই জন্য আমাদের সাথে বসতে হবে, যারা গবেষক, যারা হালদা নিয়ে কাজ করে তাদের সাথে বসতে হবে অবশ্যই। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম, যিনি হালদা নদী গবেষণা করেছেন, এবং এখন যে ওয়াসার যে প্রকল্পগুলো হচ্ছে পানি প্রকল্প, সেগুলো সুদূর প্রসারী কী ধরনের প্রতিক্রিয়া পড়তে পারে প্রকৃতির উপর, হালদা নদীর উপর, কর্ণফুলীর উপর, সেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম। যে আলোচনার এখানে শেষ করছি, আবার ধন্যবাদ জানালাম এবং ধন্যবাদ আলোচনা এখানে শেষ করছি। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে, বিভাগীয় সময় আরও থাকছে। চাঁদপুরে সংকটের বৃত্তে আটকা লবণ উৎপাদন কারখানা, 32টির মধ্যে চালু মাত্র একটি, অসংখ্য শ্রমিক বেকার, আবারও চালুর চেষ্টায় বেসিক। আগুনে ক্ষতিগ্রস্ত সাজেক এখন অনেকটা বিরান ভূমি। রিসোর্টের পাশাপাশি পুড়েছে লুসাই ও ত্রিপুরা জনগোষ্ঠীর ঘরবাড়িও। প্রশাসন বলছে পর্যটন কেন্দ্রটির সৌন্দর্য ফিরিয়ে আনতে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। জিতেন বড়ুয়ার পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট।
মেঘ পাহাড়ের উপত্যকা পর্যটন কেন্দ্র সাজেক। দেশের ভ্রমণ পিপাসুদের কাছে পছন্দের শীর্ষে খাগড়াছড়ির এই স্থানটি। সেনাবাহিনীর সহযোগিতায় 2013 সালের দিকে সাজেকে পর্যটকদের সংখ্যা বাড়তে শুরু করে। গত প্রায় 12 বছরে এখানে ব্যক্তি উদ্যোগে রিসোর্ট, কটেজ ও হোটেল সহ প্রায় 249টি প্রতিষ্ঠান গড়ে উঠেছে। তবে গত 24 ফেব্রুয়ারি রুইলুই পাহাড় ইকোভ্যালি রিসোর্টে আগুনের ঘটনায় 98টি স্থাপনা পুড়ে যায়। তার মধ্যে রয়েছে লুসাই ত্রিপুরাদের 36টি বসতঘর। এছাড়া রিসোর্ট ও কটেজ 36টি, হোটেল 7টি ও দোকান 19টি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অধিক মুনাফালোভী ব্যবসায়ীদের কারণে সাজেক তার প্রকৃত রূপ হারাচ্ছে। রিসোর্টগুলোতে মানা হচ্ছে না ফায়ার সার্ভিসের নির্দেশনা ও সুরক্ষা নীতিমালা। এসব প্রতিষ্ঠানের মালিকরাও বিষয়টি স্বীকার করেন। যদিও আগুন নিবারণের ব্যবস্থা থাকে, সবাই আসলে এটা জানে না কিভাবে কি করতে হবে, এর শেখানোর দরকার। দোকানপাট গড়ে উঠছে, অনেকটা বস্তিতে পরিণত হতে দেখেছি এই সাজেককে। এখনই সতর্ক না হলে আগামীতে আরো বড় বিপদ আশঙ্কা করে সচেতন নাগরিকরা বলছেন, পরিবেশ অক্ষত রেখেই সাজেকের উন্নয়ন করতে হবে। শুধু আপনাদের ফায়ার সার্ভিস থাকলে হবে না, মাঝখানে করে আমাদের পানির ট্যাঙ্কি হাউস করে দেওয়া দরকার। এখনো বর্তমানে আতঙ্কে আছি, কারণ এখানে পানির ব্যবস্থা নেই, আর দ্বিতীয়ত আগুন নিবারণের জন্য এখানে ফায়ার সার্ভিসের ব্যবস্থা নেই। পাহাড় ও প্রকৃতির পরিবেশ রক্ষায় কঠোর হওয়ার ঘোষণা দিয়ে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী বলছে, নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। আমরা পরামর্শ দিয়েছি এবং পরিকল্পিতভাবে এখানে স্থাপনাগুলো তৈরি করার জন্য, এবং বিল্ডিং টাইপ যদি স্থাপনা তৈরি করা হয় তাহলে সেই ক্ষেত্রে আগুনের ক্ষয়ক্ষতি হবে না। যেন সাজেক বললে লোকজন ভাবে যে এটা হলো বিদেশে আসছে, এরকম সুন্দরভাবে যেন করা যায়। এরাই আসলে জমির মালিক, আমরা শুধু বুদ্ধি দিয়ে সহায়তা করতে পারি। এই জন্য আজকে ওদের সাথে বসছি। আর সাংবাদিক আপনারা তো আছেন, আপনারা ওদেরকে গাইডেন্স দেবেন। ওরা কি চায় ওদের ভবিষ্যৎ ওরাই নির্ধারণ করবে, বাট আমরা সহায়তা করব যেন আর বস্তি হিসেবে গড়ে না ওঠে। পরিকল্পিত একটা সাজেক দেখতে চাই আমরা। সাজেক ঘিরে গড়ে ওঠা প্রায় 200 হোটেল, রিসোর্ট ও কটেজে 5000-এর মতো মানুষের কর্মসংস্থান হয়েছে। সময় সংবাদ, খাগড়াছড়ি। নিজ দেশ মিয়ানমারে ফিরে যেতে আশায় বুক বেঁধেছেন বাংলাদেশে আশ্রয় নেয়ার লাখ লাখ রোহিঙ্গা। তাদের প্রত্যাশা, জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস তার সফরে এবার প্রত্যাবাসন ইস্যুতে আন্তর্জাতিক মহলকে চাপ সৃষ্টি করবেন। একই সঙ্গে খাদ্য সহায়তা কমিয়ে আনার বিষয়টিও সুরাহা হবে বলে প্রত্যাশা রোহিঙ্গাদের। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সাল 2017 মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনে সেই বছরে 25শে আগস্টের পর থেকে 8,50,000-এর বেশি রোহিঙ্গা পালিয়ে আশ্রয় নেয় বাংলাদেশে। সাল 2018 নির্যাতিত এসব রোহিঙ্গাকে দেখতে সেই বছরের 2 জুলাই কক্সবাজারের উখিয়া ক্যাম্পে আসেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। সাল 2025 বাংলাদেশে আশ্রয় নেয়া একজন রোহিঙ্গাকেও এখনও ফেরত পাঠানো যায়নি মিয়ানমারে। এরই মধ্যে আশ্রিত রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তায় খরচের পরিমাণ অর্ধেকের বেশি কমাতে যাচ্ছে জাতিসংঘ। এমন পরিস্থিতিতে তৈরি হচ্ছে নানামুখী সংকট। চলতি মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশে আসছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। এ সময় তিনি কক্সবাজারের ক্যাম্পে থাকা রোহিঙ্গাদের সঙ্গে দেখা করবেন। কমিউনিটি নেতাদের সঙ্গেও আলাপ করার কথা রয়েছে তার। আর আয়ো দিল মাইক মন মাইক কদিন কথা কইবার জন্য ইয়ানোর মাঝে আর বেশা বেশি খুশি যে আর দেশে তারা ফিরে যাবে বললে স্যার। আর 2017 যে মানুষ শুনছি কোনো তো আছে সসম্মত আছে মানুষ। অ্যান্টনি গুটারেস যদি আর কাছে আইয়ে আর এবারে একাং কথা কইম দে বাংলাদেশ আর দেশ ন একেমত আর লম্বা জিন্দি করতে না চায়। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন জানিয়েছে, জাতিসংঘের মহাসচিবের সফরে গুরুত্ব পাবে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যু। নিশ্চয়ই এই বিষয়গুলি বাংলাদেশ সরকারের পক্ষে মিনিস্টার অফ ফরেন অ্যাফেয়ার্স এই বিষয়গুলি তুলে আনবে এবং আশা করা যায় উনি হয়তো বিভিন্ন গ্রুপের সাথে কথা বলবেন এই বিষয়ে। নতুন ও পুরনো মিলে বাংলাদেশে অবস্থান করছেন 13 লাখের বেশি রোহিঙ্গা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বিভাগীয় সময় আরও থাকছে। রাঙামাটিতে ভাসমান বাজারে মৌসুমি ফলের সমাহার, রমজান ঘিরে বাড়তি দাম, প্রতি হাটে প্রায় 4 কোটি টাকার বাণিজ্য। নোয়াখালীতে চোরাই মোবাইল বিক্রির সময় 3 জনকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে জেলা শহরের লক্ষ্মীনারায়ণপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় একটি ভবন থেকে হাতে নাতে 3 জনকে গ্রেফতার করা হয়।
উদ্ধার করা হয় বিভিন্ন ব্র্যান্ডের 9টি চোরাই মোবাইল ফোন। পরে পুলিশ জানায় গ্রেফতারকৃত সবাই কক্সবাজার সদরের বাসিন্দা। তারা পেশাদার চোর চক্রের সদস্য এবং দীর্ঘদিন ধরে এ পেশার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় একাধিক চুরির মামলা রয়েছে। নানা সংকটে পড়ে চাঁদপুরে একের পর এক বন্ধ হচ্ছে লবণ উৎপাদনের কারখানা। 32টি কারখানার মধ্যে এখন চালু মাত্র একটি। কাজ হারিয়ে বেকার অসংখ্য শ্রমিক। পুঁজি সংকটে মান ধরে রাখতে না পারায়, প্রতিযোগিতায় টিকতে না পারায় কারণ বলছেন কারখানা মালিকরা। তবে বন্ধ হওয়া কারখানা আবারও চালুর চেষ্টা চলছে বলে জানায় বেসিক। নাইমুল ইসলাম নীরবের ক্যামেরায় ফারুক আহমদের রিপোর্ট। কক্সবাজার থেকে ট্রলার ভোজাই করে কাঁচা লবণ আনা হয় চাঁদপুরে। ডাকাতিয়া নদীতে নোঙর করা ট্রলার থেকে মালামালগুলো শ্রমিকরা নিয়ে যান কারখানায়। এখন প্রতিদিন লবণের 2-1টি এমন ট্রলার ভিড়লেও একসময় অসংখ্য ট্রলার দেখা যেত। শহরের পুরান বাজারের লবণ কারখানাগুলো একসময় উৎপাদনে ব্যস্ত থাকত, কিন্তু সেই চিত্র এখন আর নেই। নৌপথে লবণের ট্রলারে চলছে নানা হয়রানি। তার সঙ্গে পুঁজি সংকট ও প্রতিযোগিতার বাজারে লবণের মান ধরে রাখতে না পারার কারণ তো রয়েছেই। এতে থেমে গেছে অতীতে সেই উৎপাদনের চাকা। বেকার অসংখ্য শ্রমিক। লবণের ফ্যাক্টরিতে কাজ করতাম, এই লবণের ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার কারণে মনে করেন যে হাজার হাজার শ্রমিক এখন মনে করেন না খায় মরতেছে। আমাদের চাঁদপুর লবণ তো সারা বাংলাদেশে সেল হইতো, আর এইখানে অনেক লেবার কাজ করতো। এখন লবণের কারখানা বন্ধ হয়ে যাওয়ার পরে এখন অনেক লেবার বেকার হয়ে গেছে। জেলার 32টি লবণ কারখানার মধ্যে এখন চালু মাত্র একটি। তবে শিল্পটিকে টিকিয়ে রাখা ও বন্ধ কারখানা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন বিসিক কর্মকর্তা। একটাই প্রতিষ্ঠান আছে আমাদের লবণ মিল, এবং এইটাকে আমরা টিকিয়ে রাখার চেষ্টা করতেছি, এবং এটা টিকিয়ে রাখার ফলেই আমাদের এখানে অনেক লোক আছে যাদের কর্মসংস্থান হচ্ছে। চাঁদপুরের এই লবণ ব্যবসায়ীরা এই প্যাকেজিংয়ের কথাটা আগের থেকে চিন্তা করে নাই, যে কারণে আস্তে আস্তে এই লবণ শিল্পটা চাঁদপুরে বিরক্ত হয়ে গেছে। কিন্তু চাঁদপুর কিন্তু একটা এই লবণের একটু উজ্জ্বল সম্ভাবনা আছে যদি যারা উদ্যোক্তা তারা যদি এগিয়ে আসে। বন্ধ লবণ মিলগুলো চালুর জন্য বিসিকের পক্ষ থেকে নানা ধরনের তৎপরতা অব্যাহত রয়েছে। আমরা বন্ধ হওয়া মিল মালিকদের সাথে যোগাযোগ করেছি। বর্তমানে জেলায় চালু একমাত্র লবণ কারখানায় শিল্প ও ভোজ্যমানের লবণ উৎপাদন হয় প্রতি মাসে 800 থেকে 1000 মেট্রিক টন। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। রাঙামাটির ফলের হাট সমতা ঘাট। ভাসমান এই হাটে বিক্রি হয় পাহাড়ে উৎপাদিত সব ধরনের ফল। তবে রমজান ঘিরে ফলের দাম বাড়তি। এতে বাগানীরা খুশি হলেও নাখোশ ব্যবসায়ীরা। হেফাজত সবুজের তথ্য ও রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট। পাহাড়ি গ্রাম থেকে ভোরে একের পর এক যন্ত্রচালিত নৌকা এসে ভিড়ে রাঙামাটির সমতা ঘাটে। এসব নৌকা বোঝাই করে আনা হয়েছে আনারস, বেল, কলা, তরমুজ সহ নানা ফল। পছন্দের ফল কিনতে এক নৌকা থেকে অন্য নৌকায় ছুটেন ব্যবসায়ীরা। আকার ও রঙের উপর নির্ভর করে হাঁকা হয় দাম। ক্রেতা বিক্রেতার দর কষাকষিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। বাজার ঘুরে দেখা যায় আকার ভেদে প্রতি পিস আনারস 5 থেকে 25, বেল 15 থেকে 30, তরমুজ 150 থেকে 250 এবং কলার ছড়া 200 থেকে 350 টাকা দরে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীদের অভিযোগ, রমজানকে ঘিরে বাড়ানো হয়েছে দাম। তবে বাগানীদের দাবি, বর্তমান দরের থেকে কমে বিক্রি করলে তাদের লাভ হয় না। নিয়ে আসছি তরমুজ প্রায় 600-র মতন, 250 টাকা দাম দিয়েছিলাম, 180 টাকা বলতেছে। 22-23 টাকা হলে আমার বিক্রি করুম। ব্যবসায়ীরা তো আমার মূল্য 12 টাকা 15 টাকায় ভাবতো আমার তো লস হয়ে যাবে। রোজার আগে আসেন 15 টাকা, যে মাল আসেন 15 টাকা, মাল কিনতে আসি 25 টাকা 26 টাকা। তরমুজের বাজার তো অনেক গরম, এখন এই দামে কিনে নিয়ে আমরা বিক্রি করতে পারতেছি না। বাজারের যে হাল অবস্থা, কিছু কেনার কোনো গতি নেই। পাহাড়ে উৎপাদিত ফল কেমিক্যাল মুক্ত, এই কারণে দিন দিন এই হাট প্রসারিত হচ্ছে। পাহাড় থেকে যে আদিবাসীরা পণ্য নিয়ে আসে, এরা এখানে এসে শান্তিতে মানে ওনাদের পণ্যগুলো বিক্রি করতে পারে। সেজন্য এখানে দিন দিন মানে বাজারগুলো বেড়েই যাচ্ছে। ব্যবসায়ী সমিতির তথ্য মতে প্রতি সপ্তাহের বুধ ও শনিবার বসে সমতা ঘাটের হাট। প্রতি হাটে প্রায় 4 কোটি টাকার ফল বিক্রি হয়। সময় সংবাদ, রাঙামাটি। সরবরাহ কমে যাওয়ায় ফেনীর বাজারে ঊর্ধ্বমুখী মাছের দাম। শহরের পৌর মৎস্য আড়তে দেশীয় মাছের দাম বাড়লেও সামুদ্রিক মাছের দাম এখনও স্থিতিশীল আছে।
বিক্রেতারা জানান, হঠাৎ সরবরাহ কমে যাওয়ায় প্রকারভেদে সব মাছের কেজি প্রতি 50 থেকে 150 টাকা বেশি দরে বিক্রি হচ্ছে, তবে বাড়েনি সামুদ্রিক মাছের দাম। এতে ক্ষোভ প্রকাশ করেন ক্রেতারা। এবার জেনে নেব চট্টগ্রাম বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। চট্টগ্রামের পতেঙ্গায় পুলিশ সদস্যের উপর হামলা চালিয়ে ছিনতাইয়ের ঘটনায় 2 মার্চ 5 লাইশ এলাকা থেকে গ্রেফতার করা হয় 10 জনকে। পতেঙ্গার আউটার রিং রোডে চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যের উপর হামলা চালিয়েছিল দুর্বৃত্তরা। সে সময় তারা ছিনিয়ে নেয় পুলিশ সদস্যের সঙ্গে থাকা মুঠোফোন, মানিব্যাগ ও ওয়্যারলেস। জি2ডি চুক্তির আওতায় কেনা চালের চালান নিয়ে পাকিস্তানের পতাকাবাহী জাহাজ MV-CV চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছানোর পর বৃহস্পতিবার থেকে শুরু হয় খালাস প্রক্রিয়া। প্রথম চালানে আসে 26,250 মেট্রিক টন আতপ চাল। রাঙ্গামাটির কাউখালীর পানছড়ি এলাকায় ইউপিডিএফ এর প্রসিত গ্রুপের একটি আস্তানায় 7 মার্চ অভিযান চালায় সেনাবাহিনী। উদ্ধার করা হয় অস্ত্র ও গোলাবারুদ, তবে উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায় আস্তানায় থাকায় ইউপিডিএফ এর প্রসিত গ্রুপের সদস্যরা। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ভারতীয় মোবাইল সিমের অবাধ ব্যবহার, চোরাচালান সহ বাড়ছে নানা অপরাধ। দেশীয় নেটওয়ার্ক না থাকায় কারণ, দাবি ব্যবহারকারীদের। সুপেয় পানির সংকট, দৈনিক 60 কোটি লিটারে পরিশোধনে নতুন প্রকল্পের কথা ভাবছে চট্টগ্রাম ওয়াসা। আবাসিকের পাশাপাশি শিল্পাঞ্চলেও সরবরাহের আশা। এবং ভয়াবহ আগুনে সাজেক যেন বিরানভূমি, রিসোর্ট হোটেল মোটেলে নেই পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা। অভিযোগ বাসিন্দাদের, নির্দেশ না মানলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। এ ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো সিলেট ও ময়মনসিংহ বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়ের।